আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব তা হলো শরীরে খাদ্যের ব্যবহার, পরিপাক, শোষণ এবং বিপাক। আমাদের দেহে খাদ্যের সম্পূর্ণ ব্যবহার কখন হয় না, যখন সেই খাদ্য থেকে সম্পূর্ণ পুষ্টি আমরা পাই এবং সেই খাদ্য গ্রহণের মাধ্যমে আমাদের দেহে বিভিন্ন জৈবিক ক্রিয়া পরিচালনা করার জন্যে বিভিন্ন কাজ পরিচালনা করার জন্যে আমরা শক্তি পাই। তো এই বিভিন্ন খাদ্য গ্রহণ করার পর আমাদের দেহে যে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে সেটা কিন্তু কতগুলো পদ্ধতি অনুসরণ করে বা পদ্ধতি মেনটেন করে সম্পন্ন হয়। প্রথমত আমরা মুখের মাধ্যমে বা মুখবিবরের মাধ্যমে আমরা খাদ্য গ্রহণ করে থাকি। সেই খাদ্যের এরপর পরিপাক সম্পন্ন হচ্ছে। পরিপাক মানে হচ্ছে আমাদের খাদ্যটা, যে খাদ্য গ্রহণ করছে মুখের মাধ্যমে, সেই খাদ্য পাকস্থলীতে গিয়ে পৌঁছচ্ছে এবং সেখানে বিভিন্ন পাচক রসের মাধ্যমে সেই জটিল খাদ্য ভেঙে সরল খাদ্য উৎপন্ন হচ্ছে, মানে গ্লুকোজ, সুক্রোজ অথবা ফ্রুক্টোজ এরকম উৎপন্ন হচ্ছে এবং পরবর্তীতে সেগুলো আমাদের রক্তবাহ এবং লসিকাবাহের মাধ্যমে সেগুলো আমাদের দেহে শোষণ হচ্ছে এবং যে সরল খাদ্যটা উৎপন্ন হচ্ছে সেই পাচিত সরল খাদ্য শেষে আমাদের দেহের বিভিন্ন অংশে পৌঁছে যাচ্ছে এবং কোষের প্রোটোপ্লাজমে অংশীভূত হচ্ছে, অর্থাৎ তারা প্রোটোপ্লাজমে প্রবেশ করছে। এটাকেই বলা হচ্ছে আত্তীকরণ অথবা অ্যাসিমিলেশন। তাহলে তোমরা জানলে যে আমাদের দেহে যে খাদ্য গ্রহণ করছি আমরা, সেই খাদ্য থেকে সঠিক মাত্রায় পুষ্টি, সম্পূর্ণ পুষ্টি পাওয়ার জন্য আমাদের সেই খাদ্যের কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। সেই ধাপগুলো সম্পন্ন করলেই সঠিক পুষ্টি এবং সম্পূর্ণ পুষ্টি আমরা পেয়ে থাকি। তাহলে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং পরিপাকের ফলে যে সরল খাদ্য উৎপন্ন হচ্ছে তার যেটুকুনি অংশ আমাদের দেহের কাজে লাগে সেটা শোষণ তো হয়ে যাচ্ছে এবং তারপরে যে অপাচ্য অংশ বা অবশিষ্ট অংশ পড়ে থাকছে সেই খাদ্যটা বহিষ্করণে সাহায্যকারী বিভিন্ন রকমের অংশ বা অঙ্গগুলো মিলিত হয়ে যে তন্ত্র গঠন হয় তাকে বলা হচ্ছে পরিপাক। এবারে দেখো, আমাদের এই যে পৌষ্টিক তন্ত্রের কথা আমি বললাম, সেই পৌষ্টিক তন্ত্রের কিন্তু দুটো অংশ রয়েছে। প্রথম অংশ হলো পরিপাক নালী আর দ্বিতীয় অংশ হচ্ছে পরিপাক গ্রন্থি। স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি, লিভার বা যকৃৎ, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা পাক গ্রন্থি, প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় এবং ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা আন্ত্রিক গ্রন্থি। এইবারে আমাদের পৌষ্টিক তন্ত্রের প্রথম যে ভাগটা, অর্থাৎ পরিপাক নালী, যাকে বলা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল অথবা পরিপাক নালী, এটার সম্বন্ধে জানতে হবে। আচ্ছা, এটা মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত হয় এবং এর মোট দৈর্ঘ্য হয় প্রায় 8 থেকে 10 মিটার। আমরা যদি পৌষ্টিক নালী অথবা পরিপাক নালী প্রস্থচ্ছেদ করতে পারি তাহলে আমরা ভেতর থেকে বাইরের দিকে মোট 4টে স্তর দেখতে পাবো। একদম ভিতরের দিকে যে স্তরটা সেটা হচ্ছে শ্লেষ্মা স্তর বা মিউকাস স্তর এবং এই স্তরটা হচ্ছে প্রধানত শ্লেষ্মা অথবা মিউকাস, মানে যেটা জেলির মতন দেখতে হয়, সেই মিউকাস দিয়ে গঠিত হয়। তাছাড়া এই স্তরে বহু বহিঃক্ষরণ গ্রন্থি রয়েছে। এর মানে হচ্ছে বহিঃক্ষরণ গ্রন্থি মানে হচ্ছে যে গ্রন্থি থেকে এনজাইম সরাসরি রক্তে ক্ষরিত হয় অথবা মিউকাসে ক্ষরিত হয়, তাকে বলা হচ্ছে বহিঃক্ষরণ গ্রন্থি। তো এই ইসোফিগাস বা খাদ্যনালী বা পৌষ্টিক নালীর একদম যেটা ভেতরের স্তর রয়েছে মিউকাস স্তরে, সেই মিউকাস স্তরে কিন্তু বহু এরকম বহিঃক্ষরণ বা বহিঃক্ষরা গ্রন্থি কিন্তু রয়েছে। এরপরে 3 নম্বর যে স্তর সেটা হচ্ছে অধশ্লেষ্মা স্তর বা সাবমিউকাসা স্তর। এটা
সংযোজক কলা দ্বারা গঠিত হয় এবং এখানে অসংখ্য রক্তনালী এবং লসিকা নালী ও কতগুলো এরকম বহিঃক্ষরণ গ্রন্থি এখানে থাকে। ঠিক আছে, এরপরে 2 নম্বর যে স্তরটা অর্থাৎ অধঃশ্লেষ্মা স্তরের ওপরের যে স্তর সেটা কিন্তু একটা অনৈচ্ছিক পেশির সমন্বয়ে গঠিত হয়, অর্থাৎ এদের নন ইলাস্টিক প্রপার্টি থাকে। ঠিক আছে, এদেরকে আমরা ইচ্ছা মতো এদেরকে কিন্তু নাড়ানো কখনোই সম্ভব নয়। আচ্ছা, তাহলে একদম বাইরের দিকে যে স্তর পৌষ্টিক নালীর একদম প্রথমের যে স্তরটা বাইরের দিকে সেটা হচ্ছে সেরাস বা তন্তুময় স্তর। এটা কিন্তু সমগ্র পৌষ্টিক নালীকে একেবারে কভার করে রাখে, আচ্ছাদন করে রাখে। এরপরে আমাদের পরিপাক নালী অথবা পৌষ্টিক নালীর গঠন সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হবে। পৌষ্টিক নালী অথবা পরিপাক নালীকে মোটামুটিভাবে 7 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হলো মুখগহ্বর, 2 গলবিল, 3 গ্রাসনালী, 4 পাকস্থলী, 5 ক্ষুদ্রান্ত এবং 6 বৃহদান্ত্র, আর 7 নম্বরে রয়েছে পায়ু। এই পায়ু বা পায়ু ছিদ্রকে আমরা বৃহদান্ত্র যখন আলোচনা করব সেই সময় আলোচনা করা যাবে। প্রথম অংশ যেটা পরিপাক নালীর প্রথমেই রয়েছে সেটা হচ্ছে মুখগহ্বর অথবা মাউথ ক্যাভিটি। মুখগহ্বর প্রধানত কিন্তু ওষ্ঠ এবং দাঁত নিয়ে পরিবেষ্টিত। এছাড়াও কিন্তু মুখগহ্বরে আরও একটা অঙ্গ থাকে, সেটা হচ্ছে জিহ্বা বা জিভ। তাহলে আমরা জানলাম যে আমাদের মাউথ ক্যাভিটি অথবা মুখগহ্বরে দাঁত থাকে। আর আমরা এটাও জানি যে আপার ম্যান্ডিবল বা উপরের চোয়াল এবং নিচের চোয়াল বা লোয়ার ম্যান্ডিবলে 16 করে মোট 32টা দাঁত থাকে। এখন আপার ম্যান্ডিবল অথবা লোয়ার ম্যান্ডিবলকে যদি আমরা মাঝখান থেকে একটা কাল্পনিক রেখা অঙ্কন করে যদি আমরা দুটো সমান ভাগে ভাগ করি তাহলে দেখতে পাবো যে প্রথমে যে দুটো দাঁত মানে একদম সামনের দিকে যে দুটো দাঁত রয়েছে তাকে বলা হচ্ছে ইনসাইজার অথবা কর্তন। তারপরের দাঁতটিকে বলা হচ্ছে ক্যানাইন অথবা ছেদন এবং তারপরে দাঁতগুলোকে বলা হচ্ছে প্রিমোলার এবং শেষ 3টে দাঁতকে বলা হচ্ছে মোলার। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের পূর্ণাঙ্গ মানুষের স্থায়ী দন্তসূত্র এটা জানতে হবে। স্থায়ী দন্তসূত্র হচ্ছে I2/2 অর্থাৎ ইনসাইজার দাঁত থাকে দুটো। দেখো এখানে যখন আমি দন্তসূত্র বলছি তখন I মানে ইনসাইজার আমি বললাম 2/2, তার কারণ হচ্ছে আমরা যখন আপার ম্যান্ডিবলের দাঁত যখন দাঁতের সংখ্যা দেখছি বা টাইপস দেখছি সেই ক্ষেত্রে কিন্তু আপার ম্যান্ডিবলটাকে সমান দুটো অংশে কিন্তু ভাগ করা হয়েছে। তাহলে প্রথমের উপরের 2টাকে বলা হয়েছে একদিকের জন্য একদিকে 2 মানে দুটো ইনসাইজার আর অন্যদিকে রয়েছে দুটো ইনসাইজার, তাই জন্য I হচ্ছে 2/2, C মানে ক্যানাইন 1/1, P অর্থাৎ প্রিমোলার 2/2 এবং মোলার 3/3। দাঁতের পরে মুখগহ্বরে অন্য যে অংশটা থাকে সেটা হচ্ছে জিহ্বা অথবা জিভ। জিহ্বা এক রকমের সঞ্চারনশীল এবং খুবই পেশিবহুল একটা অঙ্গ যেটা আমাদের মুখগহ্বরের যে নিচের যে তালু থাকে তার সঙ্গে যুক্ত থাকে। আর আমাদের জিহ্বার সংলগ্ন কিন্তু আরও দুটো টনসিল থাকে। দুইজনে থাকে প্যালাটাইন টনসিল যেগুলো আমাদের মুখগহ্বরে দুপাশের দেওয়ালে থাকে, আর থাকে লিঙ্গুয়াল টনসিল যেগুলি আমাদের জিহ্বার একেবারে শেষ প্রান্তে থাকে। এছাড়াও আমাদের জিভে অনেকগুলি ছোট ছোট সংবেদনশীল অংশ দেখতে পাওয়া যায় যেগুলোকে প্যাপিলা অথবা প্যাপিলি বলা হয়। এগুলো 4 প্রকার হতে পারে, যেরকম ভ্যালিড প্যাপিলা, ফিলিফর্ম প্যাপিলা,
পোলিয়েট প্যাপিলা এবং ফাঙ্গিফর্ম প্যাপিলা। আমাদের জিভে অবস্থিত এই সমস্ত প্যাপিলা অথবা প্যাপিলি কিন্তু এগুলো আমাদের বিভিন্ন স্বাদকে গ্রহণ করে অথবা এগুলো মানে সংবেদনশীল অংশ হিসেবে কাজ করে এবং এগুলোকে স্বাদকোরক বা টেস্ট বাডও বলা হয়ে থাকে। এগুলো বিভিন্ন রকমের স্বাদ, যেরকম ধরো তিক্ত অথবা অম্ল, লবণাক্ত এবং মিষ্টি, এরকম বিভিন্ন রকমের স্বাদ কিন্তু আমাদের জিভের মধ্যে এগুলোর মাধ্যমে মানে এই প্যাপিলার মাধ্যমেই কিন্তু আমরা জিভে এগুলো অনুভব করতে পারি। দাঁত এবং ওষ্ঠ ছাড়াও আমাদের মুখগহ্বর বা মাউথ ক্যাভিটির মধ্যে আমরা 3 জোড়া লালা গ্রন্থি দেখতে পাই। প্রথমত হচ্ছে দুকানের নিচে থাকে একজোড়া প্যারোটিড গ্রন্থি, জিহ্বার তলদেশে বা নিচের দিকে থাকে একজোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি এবং নিচের চোয়ালের ভিতরের দিকে থাকে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। তাহলে এই 3 রকমের গ্রন্থি কিন্তু আমরা মুখবিবর বা মাউথ ক্যাভিটিতে দেখতে পাই। মাউথ ক্যাভিটি অথবা মুখগহ্বরের পরবর্তী অংশই হচ্ছে গলবিল বা ফ্যারিংস। এটা দৈর্ঘ্যে প্রায় 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয় এবং এটা সফট প্যালেট অথবা কোমল তালু এবং আলজিভ অথবা এপিগ্লটিস দ্বারা অসম্পূর্ণভাবে ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশ এই দুটো অংশে বিভক্ত থাকে। এখন এই এপিগ্লটিস অথবা আলজিভের কাজটা ভালো করে দেখে নেওয়া যাক। দেখো, আমরা জানি যে আমাদের মুখগহ্বর থেকে শুরু হচ্ছে আমাদের খাদ্যনালী বা ইসোফেগাস, তাই তো? আমাদের খাদ্যনালীর একেবারে সামনের দিকের যে অংশটা, আর একটা নালী আমাদের খাদ্যনালীর সামনের দিক আছে, ফুসফুসে গিয়ে যে নালীগুলো যুক্ত হয়েছে যাকে বলা হচ্ছে ট্রাকিয়া, তাই তো? ট্রাকিয়া অথবা উইন্ড পাইপ। তো আমরা যখন খাদ্য গ্রহণ করছি, খাদ্যটা যখন আমরা চর্বণ করছি এবং যখন আমরা চর্বিত খাদ্যের যে মণ্ডটা বা বোলাসকে আমরা যখন গলাধঃকরণ করছি, তখন সেটা আমাদের শ্বাসবায়ু বা উইন্ড পাইপে ঢুকবে নাকি ফুড পাইপ অথবা ইসোফেগাসে ঢুকবে, সেইটা নির্ধারণ করে হচ্ছে এই এপিগ্লটিস। ঠিক আছে? তো এবার দেখে নাও যে এপিগ্লটিসটা কি করছে। যখন দেখো এভাবে মুখ থেকে যখন খাদ্য মন্ত্রটা এসে ঢুকছে, সেই সময় এপিগ্লটিসটা নেমে যাচ্ছে এবং সেটা কিন্তু আমাদের উইন্ড পাইপটাকে মানে শ্বাসনালীটাকে বন্ধ করে দিচ্ছে। সেই সুতরাং মানে খাদ্যের যে মন্ত্রটা বা পোলাসটা সেটা উইন্ড পাইপে ঢুকতে পারছে না, সেটা ফুড পাইপে কিন্তু নেমে যাচ্ছে। আবার যখন খাদ্যের মন্ত্রটা ফুড পাইপে ঢুকে যাচ্ছে, সেই সময় কিন্তু এপিগ্লটিসটা আবার সে আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ এটা একটা দরজার মতন কাজ করছে। আমাদের খাদ্য মন্ত্রটা যখনই এই উইন্ড পাইপের কাছাকাছি আসছে, সেই সময় কিন্তু অটোমেটিক্যালি এই যে এপিগ্লটিসটা রয়েছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে উইন্ড পাইপের মুখটাকে বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে? তার ফলে খাদ্যের মন্ত্রটা সরাসরি সেটা সোজা চলে যাচ্ছে আমাদের ইসোফেগাসে। এরপরে আমাদেরকে জানতে হবে গলবিলের ভাগ। গলবিল অথবা ফ্যারিংসকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো নাসা গলবিল অথবা ন্যাসোফ্যারিংস। এটা আমাদের নাসা গহ্বরের পেছনের দিকে এবং কোমল তালু অথবা সফট প্যালেটের ওপরে অবস্থিত। তাহলে গলবিলের দ্বিতীয় ভাগ হচ্ছে মুখগহ্বর বা ওরোফ্যারিংস। এটা আমাদের মুখগহ্বর বা ওরাল ক্যাভিটি, মাউথ ক্যাভিটির পিছনের দিকে অবস্থিত এবং এটাও একটা প্রকোষ্ঠের মতো। এই মুখগহ্বর অথবা ওরোফ্যারিংসেই দুটো প্যালাটাইন টনসিল এখানে অবস্থিত। 3 নম্বর গলবিলের যে ভাগ সেটা হচ্ছে স্বর গলবিল অথবা ল্যারিঙ্গোফ্যারিংস। এটা গলবিলের ল্যারিংস সংলগ্ন অংশ। ল্যারিংস বলতে কি বোঝায়? আমাদের যে ভোকাল কর্ড আছে বা ভোকাল বক্স আছে বা স্বরযন্ত্র,
সেই স্বরযন্ত্রটাকেই প্রথমত ল্যারিংক্স বলা হয়। তো ল্যারিংসের সংলগ্ন যে কলবিলের অংশ তাকেই বলা হচ্ছে কিন্তু স্বর কলবিল অথবা ল্যারিঙ্গোফ্যারিংস। আমাদের পরিপাক নালীর 3 নাম্বার যে অংশ সেটাকে বলা হচ্ছে ইসোফেগাস অথবা গ্রাসনালী। এটি আমাদের কলবিলের বা ফ্যারিংসের পরবর্তী অংশ এবং এর দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 ইঞ্চি এবং এটি সবচেয়ে বেশি পেশিবহুল অংশ। গ্রাসনালীর ওপরের 1/3 হলো বিভিন্ন ঐচ্ছিক পেশির সমন্বয়ে গঠিত অর্থাৎ ঐচ্ছিক প্রকৃতির। মাঝখানের 1/3 যে পেশিগুলো আছে সেগুলো ঐচ্ছিক এবং অনৈচ্ছিক দু রকমই হতে পারে এবং নিচের দিকের যে 1/3 অংশ তার যে পেশি সেটা কিন্তু একদম মসৃণ প্রকৃতির হয়। পৌষ্টিক নালী বা ইসোফেগাসের বাইরের দিকে যে কলা থাকে সেটা তন্তুময় একটা কলা, যাকে বলা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। আর এই গ্রাসনালীর শেষ প্রান্ত কিন্তু পাকস্থলীর সঙ্গে বা স্টমাকের সঙ্গে যুক্ত থাকে। এইবারে তাহলে দেখে নেওয়া যাক যে আমাদের খাদ্যনালী অথবা পৌষ্টিক নালীর মধ্যে কীভাবে পেরিস্টালসিস ক্রিয়া হয় বা পেরিস্টালসিস ক্রিয়া আসলে কী। দেখো, যখন আমরা খাদ্য গ্রহণ করি সেই সময় খণ্ড যেটাকে বলা হচ্ছে মুখ গহ্বর থেকে একেবারে সরাসরি পৌঁছে যাচ্ছে স্টমাকে। তো নালীর মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখো বোলাসটা ঠিক যেখানটায় অবস্থান করে ঠিক তার ওপরের অংশটা সংকুচিত হয়ে যায়, যার ফলে বোলাসটি একটুখানি নিচে নেমে যায় এবং আবার পুনরায় তার বোলাসটি যেখানে অবস্থান করছে তার ঠিক ওপরে পৌষ্টিক নালীর অংশটা সংকুচিত হচ্ছে এবং তার ফলে বোলাসটা আরও নিচে নামছে। এইরকমভাবে সমগ্র পৌষ্টিক নালীতেই বোলাসটি কিন্তু পৌষ্টিক নালীর পেশির সংকোচনের দ্বারা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, পৌষ্টিক নালীর এরকম যে বিচলন সেটাকেই বলা হচ্ছে পেরিস্টালসিস ক্রিয়া। আমাদের পরিপাক নালীর পরবর্তী অংশ অর্থাৎ 4 নম্বর অংশ হচ্ছে পাকস্থলী অথবা স্টমাক। আমাদের পৌষ্টিক নালীর পরবর্তী অংশ যেটা থলির মতন দেখতে হয় তাকে বলা হচ্ছে পাকস্থলী অথবা স্টমাক। এটা সাধারণত ইংরাজি যে অক্ষরের মতন দেখতে হয়। পাকস্থলীর দৈর্ঘ্যে 25 সেন্টিমিটার, প্রস্থে 10 সেন্টিমিটার এবং গভীরতাতেও 10 সেন্টিমিটার হয়। পূর্ণবয়স্ক মানুষের পাকস্থলীর ধারণ ক্ষমতা প্রায় 1.1 থেকে 1.7 লিটার পর্যন্ত হয়। পাকস্থলীকে 3টে অংশে ভাগ করা হয়। প্রথমের যে অংশ যেটা আমাদের পৌষ্টিক নালীর সংলগ্ন অংশ সেইটাকে বলা হচ্ছে ফান্ডাস এবং এই ফান্ডাসের পরের অংশটাকে বলা হচ্ছে মানে পাকস্থলীর মাঝের অংশটাকে বলা হচ্ছে বডি এবং পাকস্থলীর যে একদম নিচের দিকের অংশ সেটাকে বলা হচ্ছে পাইলোরাস। এই পাইলোরাসের নিচের অংশ থেকে এবং নিচের অংশ এবং ক্ষুদ্রান্তের একদম যে প্রথম অংশ অর্থাৎ ডিওডিনাম, এই দুটোর মাঝখানে যে অংশটা তাকে বলা হচ্ছে ইনসাইসুরা অ্যাঙ্গুলারিস। এই ইনসাইসুরা অ্যাঙ্গুলারিস আবার দুটো ভাগে বিভক্ত। প্রথম ভাগটাকে বলা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম এবং এর পরবর্তী অপ্রশস্ত যে নলাকার অংশটা সেটাকে বলা হচ্ছে পাইলোরিক ক্যানাল। এই যে নলাকার অংশ সেটা প্রায় 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। পাকস্থলীর যে অংশটি আমাদের পৌষ্টিক নালীর সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে হৃদ পাকস্থলী। যেহেতু হৃৎপিণ্ড ওইখানেই থাকে তাই জন্য এটা হচ্ছে হৃদ পাকস্থলী এবং আমাদের
পাকস্থলীর যে অংশটা ক্ষুদ্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে প্রণালিকা পাকস্থলী বা পাইলোরিক স্টমাক। হৃদ পাকস্থলী কিন্তু প্রণালিকা পাকস্থলীর থেকে অপেক্ষাকৃত বেশি মোটা এবং হৃৎপিণ্ডের অনেক কাছে অবস্থিত। আর এদিকে প্রণালিকা পাকস্থলী অপেক্ষাকৃত অনেকটা সরু হয়, কিন্তু অনেক বেশি পেশি থাকে তার মধ্যে এবং এটি ক্ষুদ্রান্তের সঙ্গে যুক্ত হয়। এরপরে পরিপাক নালীর পরবর্তী যে অংশ সেটা হলো ক্ষুদ্রান্ত। এটা পাকস্থলীর পরবর্তী অংশ। এটি একটি লম্বা পেঁচানো নালী এবং যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 7.6 মিটার এবং এর ব্যাস হলো প্রায় 3.4 সেন্টিমিটার থেকে 4.5 সেন্টিমিটার পর্যন্ত এটার ব্যাস হতে পারে। ক্ষুদ্রান্তের তিনটে অংশ। প্রথম থেকে শেষের দিকে ডিওডিনাম প্রথম অংশ, জেজুনাম হচ্ছে মধ্য অংশ এবং ইলিয়াম হচ্ছে শেষ অংশ। ক্ষুদ্রান্ত পাইলোরিক অঞ্চল থেকে শুরু করে এটি ইলিওসিক্যাল ভালভ পর্যন্ত বিস্তৃত থাকে। বৃহদন্ত্র অংশকে বলা হচ্ছে প্রথম অংশকে বলা হচ্ছে ইলিওসিক্যাল ভালভ। এটি অ্যাবডোমিনাল ক্যাভিটির মাঝের এবং নিচের দিকে এটা অবস্থান করে। ক্ষুদ্রান্তের প্রথম অংশটাকে বলা হচ্ছে ডিওডিনাম। এটি ইংরাজির ইউ আকৃতির মতো হয় এবং এটার দৈর্ঘ্য প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার। ক্ষুদ্রান্তের দ্বিতীয় অংশটিকে বলা হচ্ছে জেজুনাম এবং ক্ষুদ্রান্তের অন্যান্য অংশের তুলনায় এটা অনেক বেশি পেঁচানো হয় এবং ক্ষুদ্রান্তের যে মোট দৈর্ঘ্য সেটা 2/5 হচ্ছে জেজুনাম, অর্থাৎ এটা অনেকটা বেশি দৈর্ঘ্যে হয়। জেজুনাম দৈর্ঘ্যে প্রায় 2 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ক্ষুদ্রান্তের যে শেষ অংশ সেটাকে বলা হচ্ছে ইলিয়াম, যেটা কিনা বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। ইলিয়াম যেখানে বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত হয় সেই অংশটাকেই বলা হচ্ছে ইলিওসিক্যাল পেশি বলয় অথবা ইলিওসিক্যাল স্ফিংটার। আমাদের যে ক্ষুদ্রান্ত্র আছে তার ভেতরের আবরণে আঙুলের মতন কিছু উঁচু জায়গা বা যেগুলোকে বলা হচ্ছে প্রক্ষেপ, আঙুলের মতো প্রক্ষেপ, যেগুলোকে বলা হচ্ছে বিলি, এগুলো থাকে। বহু বচনে মানে একসাথে অনেকগুলো থাকলে তাকে বলা হচ্ছে বিলি, এবং এক বচন অর্থাৎ একা সিঙ্গেল থাকলে তাকে বলা হচ্ছে ভিলাস। এই ভিলাসগুলো স্তম্ভাকার দেখতে হয় এবং এগুলো বুরুষ প্রান্ত কোষ দিয়ে আবৃত থাকে। এই সমস্ত কোষগুলো শোষণে সাহায্য করে, অর্থাৎ যে খাদ্যবস্তুগুলো পাচিত হচ্ছে, পরিপাক হচ্ছে যেগুলোর, সেই খাদ্যবস্তুকে লসিকা বাহে বা রক্ত স্রোতে এগুলো শোষণ করতে সাহায্য করে। প্রত্যেকটা ভিলাসের কেন্দ্রে আছে লসিকা বাহ অথবা ল্যাকটিয়াল, আর লসিকা বাহকে বেষ্টন করে থাকে রক্ত জালক। পরিপাক নালীর 6 নাম্বার অংশ হচ্ছে বৃহদন্ত্র অথবা লার্জ ইন্টেস্টাইন। বৃহদন্ত্র এটা হচ্ছে ক্ষুদ্রান্তের পরের অংশ এবং এটা প্রায় 150 সেন্টিমিটার লম্বা হয় এবং এটা ব্যাসে প্রায় 6 থেকে 6.3 সেন্টিমিটার এর ব্যাস হয়। বৃহদন্ত্রের যে প্রথম অংশটা সেটাই হচ্ছে সিকাম, এবং দেখো সিকামের সঙ্গে একটা অংশ যুক্ত থাকে, তাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স সম্বন্ধে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মত পোষণ করে থাকেন। কোনো বিজ্ঞানী বলে থাকেন যে অ্যাপেন্ডিক্সের কোনো কাজই নেই আমাদের শরীরে, এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে আমাদের শরীরে অবস্থান করে কেবল। কিন্তু আর এক দল বিজ্ঞানী মনে করেন যে আমাদের অন্ত্রে বিভিন্ন রকমের যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, গুড ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের অন্ত্রে যদি কোনো রকম
হজমের সমস্যা দেখা দেয় কিংবা যদি ডায়রিয়া এরকম কোনো সমস্যা দেখা দেয়, তাহলে এই সমস্ত গুড ব্যাকটেরিয়াগুলো বা ভালো ব্যাকটেরিয়াগুলো সেক্ষেত্রে সেই সমস্যাটা প্রতিরোধ করার চেষ্টা করে। তাহলে দেখো, সিকামের যে পরবর্তী অংশ সেটাকে বলা হচ্ছে কোলন। তাহলে সিকামের পরবর্তী বৃহদন্ত্রের যে অংশ সেটাকে বলা হচ্ছে কোলন, এবং এই কোলন 4টি ভাগে বিভক্ত। প্রথম ভাগকে বলা হচ্ছে আরোহী কোলন, তারপরে রয়েছে অনুপ্রস্থ কোলন, তারপরে রয়েছে অবরোহী কোলন, এবং সব শেষ কোলনের নাম হচ্ছে সিগময়েড কোলন। বৃহদন্ত্রের শেষ প্রান্তে মলাশয় অবস্থিত। খাবারের যে অংশগুলো কখনো শোষণ হয় না সেগুলো মল হিসাবে, এবং তার মধ্যে থাকে মিউকাস এবং জীবাণু, এই মলটা জমা হয় মলাশয়, এবং একদম শেষ ভাগ অর্থাৎ পায়ুর মাধ্যমে কিন্তু আমাদের দেহ থেকে এই মলটা নিঃসরণ হয়ে যায়।